আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ সংবাদ শিরোনাম। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠছে। আগুনের ঘটনায় 4টি ওয়ার্ড এখনো বন্ধ। চলার পথ কঠিন হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। আসতে শুরু করেছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ভালোবাসা। সাভারের সিআরপিতে নানা আয়োজন। এবং ইউরোপে ভালোবাসার প্রতীক সেতুতে আটকে রাখা তালা। বহু নদীর সেতুই হয়ে উঠেছে লাভলগ ব্রিজ। আনোয়ার সিমেন্ট শীট বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবারের আগুনের ঘটনার পর চিকিৎসা কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে। আইসিইউ, শিশু ও নারী সহ 4টি ওয়ার্ড ছাড়া প্রায় সবগুলো ওয়ার্ডেই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। চলে যাওয়া রোগীরা ফিরে আসছেন, জানাচ্ছেন শাকের আদনান। হাসপাতাল ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার পর প্রায় 1200 রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর গত রাত থেকেই অন্য হাসপাতালে স্থানান্তরিত রোগীরা ফিরে আসতে থাকেন। এখানে আসছি 11টার দিকে, সকাল 11টার দিকে। ওয়ার্ডগুলোতে চিকিৎসা কার্যক্রম চলছে। হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এখন ওই আবার ডাক্তার স্যাররা বলছি যে আনতাম নি, আমরা রোগীর কাগজপত্র সব এখানে রয়েছে। অ্যাম্বুলেন্স তারা লই গেছি গেলে আর কি। ওখানে নিয়ে আসতে। আমরা 8টার সময় আইছি, বাইরে আসলাম সকাল 8টায় এসে এই জায়গা। আজকে ছুটি, আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা যারা আছি তারা আমাদের ছুটি নেই। ওই রোগীগুলো কিন্তু তারা কিন্তু এই হসপিটালেই চিকিৎসা নেওয়ার জন্য এটা ওনারা মোটামুটি আগ্রহী। আগুনের কারণে বন্ধ থাকা ওয়ার্ডগুলো চালু করতে কাজ চলছে। আমাদের হলো 4টি ওয়ার্ড আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 4টি ওয়ার্ড বাদ দিয়ে প্রতিটি ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি, বার্ন সহ প্রত্যেকটি ওয়ার্ড আমরা নতুন করে আমরা চালু করেছি। আগুন লাগার কারণ অনুসন্ধানে আলাদা 3টি তদন্ত কমিটি কাজ করছে। এখন আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখতেছি এবং রিলেটেড যত ব্যক্তি আছে যারা কর্মরত ছিল, যারা আশেপাশে ছিল, তাদের স্টেটমেন্ট নিচ্ছি। একটি ব্যক্তিও এই দুর্ঘটনায় আহত হয় নাই এবং প্রত্যেকেই যারা ওখানে কাজ করেছেন প্রত্যেকেই নিরাপদে কাজ করেছেন। সন্ধ্যা 6টায় লাগা আগুন প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। চলার পথ যত কঠিনই হোক, দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানিতে প্রবাসীদের সংবর্ধনায় তিনি বলেন, জামাত, বিএনপি আর ঐক্যফ্রন্ট ভোটে হেরে গিয়ে নির্বাচনকে প্রশ্নবুদ্ধ করার চেষ্টা করছে। প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থ রহমানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। মিউনিক সিকিউরিটি কনফারেন্স আর দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। সফরের শুরুতেই জার্মানি প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান দায়িত্ব। জনগণ আমার বিশ্বাসে গেছে, আস্থা রেখেছে। একটানা তৃতীয়বারের মতো সরকার এসেছে, এটা কঠিন এভাবে আসা, তবুও মানুষের আস্থা বিশ্বাস নিয়ে এসেছে। কাজে মানুষের জন্য কাজ করে যাব, এটাই আমার লক্ষ্য। সেজন্য আমি বলতে চাই, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। নির্বাচনে বিএনপি, জামাত আর ঐক্যফ্রন্টের প্রতি সাধারণ মানুষ আস্থা রাখতে পারেনি বলে মন্তব্য করেন টানা 3য়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেখ হাসিনা। এবং তাদের প্রচারণায় সবথেকে বেশি স্থান পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিবাদ গাওয়া, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের উন্নয়নের যে কাজগুলি করেছে
এটা তো মানুষই তার ফল ভোগ করেছে। এখন তারা নানা ধরনের কথা প্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, আর এর পিছনে জামাত, বিএনপি সহ বেশ কিছু ঐক্য ফ্রন্ট তারা এই কাজটাই করে যাচ্ছে। সংবর্ধনায় প্রবাসীদের বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাপকভাবে যদি শিল্পায়ন ঘটে সেই পরিকল্পনা নিয়ে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিচ্ছি, সেখানে আমাদের প্রবাসী যারা অনেক দিন দীর্ঘদিন বিদেশে থেকে বেশ টাকা পয়সা অর্জন করেছেন, শুধু বাড়িতে যে একটা বড় দালান কোঠা বানান কিন্তু বিনিয়োগ করেন না, তাদের জন্য বিনিয়োগের সুযোগ করে দিয়েছি। প্রবাসীদের জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে এবং প্রবাসীদের জন্য 3টা ব্যাংকও আমরা দিয়েছি, এটা আপনারা জানেন, যাতে করে আপনারা জন্য দেশেও বিনিয়োগ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি। মিউনিখের শেরাটন আরাবেলা পার্কের নাগরিক সংবর্ধনায় জার্মানি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। শুক্রবার নিরাপত্তা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষা সহযোগিতার উপর আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একরাশ ভালোবাসা নিয়ে হাজির হয়। সাভারের সিআরপিতে এই শিশুদের জন্য উপহার সামগ্রী নিয়ে হাজির হয় ফাউন্ডেশনটি। দিবসে আনন্দ ভাগাভাগি করে তাদের সঙ্গে নেচে গেয়ে তারা দিনটি কাটান। জাহিদুজ্জামানের রিপোর্ট। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ভালোবাসা বিনিময়। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের শিক্ষার্থীদের দলগত নাচ দিয়ে শুরু। এরপর এই শিশুদের পরিবেশনা, ফ্যাশন শো, ফাল্গুনের গান। ভালোবাসা দিবসে শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিবেশনা পেঁচার পেঁচালি। হাতি ছিল বাংলাদেশের প্রাণীকুলের অংশ, এখন এরা দিনে দিনে হচ্ছে নির্বংশ। শুভেচ্ছা বক্তব্যে ভালোবাসার আদান প্রদান করেন দুই প্রতিষ্ঠানের প্রধান। ভালোবাসা দিবস, it's the day of love, Valentine's Day. এটা থাকে প্রকৃতি আর জীবনের সুন্দর গাছ, সুন্দর পশু, সুন্দর পাখি, যে সাবজেক্টে আপনার সুন্দর ক্যালেন্ডার দেখা করে। I do thank you for that. প্রতি বছরই কিন্তু আমরা আসি তোমাদের কাছে এবং হয়তো খুব বেশি সময় দিতে পারি না, বেশি আসতে পারি না, কিন্তু আমাদের কিন্তু মন থাকে তোমাদের কাছে এবং আমরা কিন্তু চাই তোমরা আমাদের এই সময়টা আমরা দেওয়ার চেষ্টা করি, সেই সময়টা যেন ভালোভাবে তোমাদের দিতে পারি এবং সেই ভালোবাসার কারণেই কিন্তু আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে ভালোবাসার উপহার তুলে দেওয়া হয় শিশুদের হাতে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভালোবাসার উপহার হাতে পেয়ে আনন্দে ভরে ওঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখ। এই শিশুদের আনন্দ দিতে নাচ পরিবেশন করেন চ্যানেল আইয়ের শিল্পীরা। ছিল গানের পরিবেশনাও। শিশুদের সঙ্গে নেচে গিয়ে আনন্দ ভাগ করে নেন মুকিত মজুমদার বাবু। চাকমা শিল্পীদের ময়ূরী নাচ এই শিশুদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় কয়েক গুণ। পরে স্কুলের ক্লাসরুমে সব শিশুদের হাতে খাবার তুলে দেয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জাহিদুজ্জামান, চ্যানেল আই, সাভার। পশ্চিমা দুনিয়ার ভালোবাসার অকৃত্রিম বন্ধনের প্রতীক যেন সেতুর রেলিংয়ে আটকে থাকা তালার বোঝা। 104 বছর আগে সার্বিয়ার এক স্কুল শিক্ষিকা প্রথম বিশ্বযুদ্ধের এক সৈনিকের সঙ্গে ঘর বাঁধতে ব্যর্থ হয়ে প্রতীকী দুটি তালা একসঙ্গে আটকে দিয়েছিলেন একটি সেতুর রেলিংয়ে। কালক্রমে সেতুটির নাম হয়ে যায় ব্রিজ অফ লাভ। তারপর ইউরোপের বহু নদীর সেতুই হয়ে উঠেছে লাভলক ব্রিজ।
প্যারিসের সেইন নদীর লাভলক ব্রিজ থেকে শাইখ সিরাজের রিপোর্ট। পৃথিবীর দেশে দেশে এখন বহু সংখ্যক সেতু ব্যবহার হচ্ছে এই লাভলকের বাহক হিসেবে। তারই একটি ফ্রান্সের আইফেল টাওয়ার সংলগ্ন সেইন নদীর এই নূতন সেতুটি। কয়েক বছর হলো কপোতি আর ভালোবাসায় সিক্ত পরিবারের তালা এখানে যুক্ত হতে শুরু করেছে। আমি আমেরিকা থেকে আসছি, ক্যালিফোর্নিয়ায় থাকি। ও আচ্ছা, এই দেখো আমার নাম। বছর 2 আগে আমরা এখানে এসেছিলাম। ও, এটা তোমার নাম মারো? না না না, ডায়না, ওটা আমার বয়ফ্রেন্ডের নাম। 2015 সালে সেইন নদীর একটি সেতু তালার ভারে অকার্যকর হয়ে ভেঙে পড়ে। বিশ্ব মিডিয়ার সংবাদ আসে ফ্রান্স সরিয়ে ফেলেছে লাভলক সেতু, কিন্তু ভালোবাসার তালা বলে কথা, কোনো কিছুতেই দমেনি তালা আটকানোর এই তৎপরতা। নিজের তালা সমস্ত খুলে একদম অফ করে দিয়েছে। তো এখন যে যেখানে পারছে ব্রিজ দেখলেই যেহেতু প্যারিস ভালোবাসার শহর, বাইকটা লাগায় রেখে দেন ভাবি সবাই। না আমার আর কোথায় যাবে, নামের সঙ্গে নাম গেথে তালা আটকে ফেলে দেয়া হয়েছে চাবি। উদ্দেশ্য সম্পর্ক টিকে থাক ইস্পাত কঠিন দৃঢ়তায় অনন্তকাল। বহু অবিশ্বাসের ভেতরেও জেগে আছে এক অদ্ভুত বিশ্বাস। প্রেমিক প্রেমিকা যুগল তারা এসে এখানে একটি তালাতে চাবি মেরে চাবিটি নিচে ফেলে দেয়, অর্থাৎ আজীবন তাদের এই বন্ধন, তাদের নিজেদের ভেতরে যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো যাতে কখনো নষ্ট না হয়, ক্ষয়ে না যায়। প্যারিসের সেইন নদীর লাভলক ব্রিজ থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ পর্যায়ে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছে দেশের শিল্পী সমাজ। আলোকচিত্র, পোস্টার, ফেস্টুন, চিত্রকলা, কার্টুন সুনিপুণভাবে ফুটে উঠেছে 21-এর আবেগ আর চেতনা। শিল্প সাহিত্য সংস্কৃতিতে ভাষা আন্দোলন নিয়ে জাকিয়া আক্তারের 5 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকছে ওই সময়ের আলোকচিত্র ও পোস্টারের কথা। ভাষা আন্দোলনের আলোকচিত্রগুলো আজ ইতিহাসের সাক্ষী। ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিবর্ষণে রফিক উদ্দিনের মাথার খুলি উড়ে যাওয়ার ছবি তুলেন আমানুল হক। ঢাকা মেডিকেল কলেজের ব্যারাক হোস্টেল এবং প্রথম শহীদ মিনারের ছবি তুলে রেখেছিলেন ভাষা সংগ্রামী অধ্যাপক MI চৌধুরী এবং ডক্টর হাফিজ। 53 সালে ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে প্রথম শহীদ মিনারের ছবি তুলেন ভাষা সংগ্রামী ইমদাদুল হক। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র টকবগে যুবক রফিকুল ইসলাম একটি কোডাক 620 বক্স ক্যামেরা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 144 ধারা ভাঙার প্রস্তুতির ছবি তুলেছিলেন। চেতনার জায়গায় ছবিটি আজও সমান উজ্জ্বল। কলা ভবন প্রাঙ্গণে যে সভা, ঐতিহাসিক সভা, তারপর যে শোভাযাত্রা বের করা, এগুলো ছবি তুলেছিলাম। কিন্তু তখনকার দিনে তো একটা ক্যামেরায় মাত্র 8টা ফিল্ম। আমার ফিল্ম ওখানে শেষ হয়ে গিয়েছিল। আমার সঙ্গে আমানুল হক সাহেব ওখানে দাঁড়িয়েছিল। পরে যখন গুলি চলল তখন প্রথম যে বুলেট বিদ্ধ হলেন রফিক উদ্দিন, মাথার খুলি উড়ে গেছে, মাথা থেকে ঘিলু গড়িয়ে পড়ছে আর ধুয়ো বেরোচ্ছে। আমানুল হক সাহেবের কাছে ছিল ফ্ল্যাশ গান ছিল, উনি একটা ছবি তুললেন। ওইটি সবচেয়ে ঐতিহাসিক ছবি। আর বাদবাকি যে প্রশাসন, পুলিশের লাঠিচার্জ কিংবা প্রশাসনের জন্য তৈরি কিংবা সভা বা 22শে ফেব্রুয়ারি তারিখে যে কালো পতাকা উত্তোলন, এগুলো এইসব ছবিগুলো আমার তোলা, সেগুলো বিভিন্ন অ্যালবামে আছে। ওই প্রথম শহীদ দিবসে যে প্রভাত ফেরি বেরোলো, সেই প্রভাত ফেরির ছবি আছে বরকতের কবরে আর শফিকের কবরে, এই দুটি কবরের যে ফুল টুল দেয়া, মৌলানা ভাসানী, ওই ছবিগুলো আমার তোলা। শুধু আলোকচিত্র নয়, মাতৃভাষাকে রক্ষায় পোস্টার এঁকেছিলেন আমিনুল ইসলাম, মুর্তজা বশির, ইমদাদ হোসেন ও রশিদ চৌধুরীর মতো শিল্পীরা। রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা প্রাণের দাবির পোস্টারগুলো ছড়িয়ে পড়েছিল শহর জুড়ে। ভাষা সংগ্রামী রফিকুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনকে আরও তেজদীপ্ত করেছিল ওইসব ব্যানার, ফেস্টুন, পোস্টার। ঐতিহাসিক ছবি, ওগুলো যারা দেখে তারাই বিস্মিত হয়।
কাজে তখন ক্যামেরা ছিল না, ফিল্ম পাওয়া যেত না। আইবিরা পিছন ঘুরতো, আমার বাসায় আইবি হানা দিয়েছিল, ছবি তুলতে দেখেছি। আমি তো ফিল্ম ছাড়া ছবি তুলেছি। ওই সময়ের পোস্টারগুলো এখনো মূর্ত হয়ে উঠে ভাষার মাসের নানা আয়োজনে। আলোকচিত্রগুলো মনে করিয়ে দেয় গৌরবময় ইতিহাসের কথা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নতুন ওয়ার্ডগুলোতে প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচার চলছে। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে ভোটাররা বলছেন শুধু মুখের কথা এবং প্রচার দেখে নয়, সৎ এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচন করতে চান তারা। শাকের আদনানের রিপোর্ট। 16টি ইউনিয়ন ভেঙে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন ওয়ার্ড যোগ হয়েছে 18টি করে 36টি। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর 28 ফেব্রুয়ারি উপনির্বাচনের সঙ্গে নতুন এসব ওয়ার্ডে নির্বাচন হবে। পানি অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় আবার পানিতে ডুবে যায়, পানিকে সংস্কার করা দরকার। সৎ লোক আসুক, এটাই আমাদের দাবি। এলাকা যেন ভালো হয়, যারা মাদক কারবারি এরা যেন সন্ত্রাস এইসব যেন নির্মূল হয়। উন্নয়ন করবে, এটাই তো জনগণের দাবি আর কি, আর তো কোনো চাওয়া পাওয়া নেই। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন প্রার্থীরা। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ এই এলাকার জনগণের প্রধান সমস্যা যেটা রাস্তাঘাট, এটা নিয়ে আমি প্রধানত কাজ করতে চাই। এই ব্যবস্থা করে দিব যেন মেয়েরা নিরাপত্তায় রাস্তায় হেঁটে চলাফেরা করতে পারে। আমার সর্বপ্রথম কাজ হবে আমার এলাকার মানুষ যে বৃষ্টির দিনে যে পানির দুর্ভোগে পড়ে, আমি সেটা সমাধান করব। আমি অসহায় যারা যে নারীরা আছে তাদের পাশে থাকতে চাই। সন্ত্রাস মাদক মুক্ত ও আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মাদক নির্মূল করব, এটা আমার প্রথম কাজ হবে। ফরেস্ট লাইনের খুবই করুণ অবস্থা, এগুলো ঠিক করতে হবে। মানুষের চলাফেরাটা হলো প্রধান। তারপরে স্কুল যে সব জায়গায় আছে, রাস্তাঘাট ঠিক নাই, এই রাস্তাঘাটগুলো প্রাধান্য দিতে হবে। যেই কাজগুলো এখনো অসমাপ্ত রয়ে গেছে, এলাকার মুরব্বীদের সাথে নিয়ে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নারী সমাজটা অনেক পিছনে পড়ে আছে, আমি অবশ্যই নারী সমাজের উপর জোর দিব। শুধু অঙ্গীকারের মধ্যে আবদ্ধ না থেকে প্রার্থীদের কথা ও কাজে এক থাকার পরামর্শ নগরবাসীর। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে ছোট আকারে কমলা বাগান করছে আগ্রহী অনেক কৃষক। কৃষি গবেষণা কেন্দ্রের সহায়তায় জেলার বিভিন্ন বাগানে শোভা পাচ্ছে বাড়ি কমলা 2। খেতে মিষ্টি এবং সুস্বাদু ছোট আকারের বাড়ি কমলার বাজারে চাহিদা থাকায় লাভবান হতে পারছেন বাগান মালিক এবং কমলা চাষিরা। খাগড়াছড়ির সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। আম, লিচু সহ নানা জাতের ফল ফসলে সমাদৃত পার্বত্য জেলা খাগড়াছড়ি। জেলার নতুন সম্ভাবনা ছোট আকারের কমলা। এখানকার বিভিন্ন বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের ছোট ছোট কমলা শোভা পাচ্ছে এখন। ফল তল দেখছে সুন্দর করে, আমিও ওই বাগান করতে আগ্রহ আছে, তা আমিও করলাম আর কি, লাভজনক। আমরা তো কৃষক, কাজ আমাদের আমার জায়গা হলো কম না, যেহেতু আমি জায়গাটা মানে ইয়ে না রাখি, আমি সম্পূর্ণ বাগান করছি। ফলগুলো আমরা এখনো খাই, কিন্তু ফলগুলো অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে, আর খাবারে অনেক মিষ্টি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি 2011 সালে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের কয়েকটি বাগানে পরীক্ষামূলকভাবে বাড়ি কমলা 2 চাষ শুরু করে। পাহাড়ের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় কয়েক বছর ধরে ছোট আকারের কমলার ভালো ফলন পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এটা বাজারজাত করছেন এই জাতের ফল, আর ভবিষ্যতে আমরা বেশ কিছু এই বছর আমরা বেশ কিছু কৃষককে বেশি সংখ্যায় এই বাড়ি কমলা 2 এর চারা সরবরাহ করেছি। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে কমলার চারা সংগ্রহ করে নতুন নতুন বাগান করছেন স্থানীয় বাগান মালিকরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। প্রকৃতির মধ্যেই বাঁচতে হবে বলে প্রকৃতিকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর রমনা পার্কে মাধবী বরণ অনুষ্ঠানে ফুল এবং গাছের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তারা। জাহিদুজ্জামানের রিপোর্ট।
প্রকৃতির সান্নিধ্যে রমনা পার্কে উপস্থিত প্রকৃতিপ্রেমীরা। মাধবী চত্বরে তরুপল্লবের মাধবী বরণ উৎসব। মাধবী সহ বসন্তের ফুল ও গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় সবাইকে। সুন্দর প্রকৃতির প্রিয় গাছ ও ফুলের নামই জানেন না অনেকে, আবার ভুল নামেও চেনেন। এ কারণেই প্রতি বছর এই আয়োজন করে থাকে তরুপল্লব। এই মাধবী বিখ্যাত এবং মাধবী পাশাপাশি দুর্লভ। এই কারণ হচ্ছে আমাদের বন পাহাড়ে প্রচুর মাধবী ছিল এক সময়, এখন সেই মাধবী নেই বললেই চলে। প্রকৃত যে মাধবী, সেই মাধবীটা চেনানোর জন্য আমরা প্রতি বছরই মাধবী বরণ উৎসব করি। এই ফুল বৃক্ষ টিকিয়ে রাখতে প্রাকৃতিক বনভূমি রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। মাধবী একান্তই বাংলার নিজস্ব গাছ। মাধবীকে বলা হয় বহু নামের মধ্যে পুণ্ড্র, তাকে আরেকটা নাম হচ্ছে ভ্রমর উৎসব। ভ্রমররা উৎসব করে ওখানে মধু খেতে আসে। এই জন্য প্রকৃতিগতভাবে যেভাবে মাধবী দেখা যেত, ইদানিং সেরকমটি দেখা যায় না। আমি বনে জঙ্গলে অনেক ঘোরার সুবাদে একসময় প্রচুর এই গাছগুলি দেখতাম, কিন্তু শুধু মাধবী নয়, আমাদের অনেক গাছই হারিয়ে যাচ্ছে। ফুল এবং গাছ চেনানো বা বরণ করার এ ধরনের আয়োজনে মানুষের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়বে বলেও আশা করেন প্রকৃতিপ্রেমীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে জানাবো খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে অংশ নিতে 23 ফেব্রুয়ারি মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 3 সেশনে অনুশীলন করছে মেয়েরা। তাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন টিম কোচ গোলাম রাব্বানী ছোটন। মেয়েরাও চূড়ান্ত পর্বে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। বাংলাদেশের ফুটবল সচল রাখার অন্যতম কারিগর এই মেয়েরা। একের পর এক অর্জন। তাদের সাউথ এশিয়ার অন্যতম পরাশক্তি ভাবতেও দ্বিমত নেই। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড হচ্ছে 2 ভেন্যুতে। লাওসে খেলবে হোস্ট লাওস, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ইরান। মিয়ানমারে খেলবে বাংলাদেশ, ফিলিপাইন, চীন এবং হোস্ট মিয়ানমার। 2 গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে থাইল্যান্ডের মূল পর্বে। চীনে 2017-তে 4টি প্রীতি ম্যাচ খেলেও ফিলিপাইন বাংলাদেশের সামনে একেবারে নতুন প্রতিপক্ষ। যার হাত ধরে এই মেয়েরা ছুটে চলছে, তিনি নিজেও অবশ্য এতটা ভাবছেন না। সবাই ভালো টিম, আর চায়না তো তারা ওয়ার্ল্ড কাপ লেভেলের টিম। বর্তমানে আমরাও শক্তিশালী, কারণ বিগত দিনে 2 বছর আমাদের মেয়েরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলছে এবং তারা অনেক সফলতাও আনছে। গতবার চূড়ান্ত পর্ব খেলেছে বাংলাদেশ, এবারও সম্ভব বলে বিশ্বাস রাখছেন ফুটবলাররা। নিজের যে ভুলগুলো সেগুলো আবার বিকালে দুপুরে যে প্র্যাকটিসটা হয় সেগুলো আবার ধরায় দেয়। এই টুর্নামেন্টের পরপরই 12 মার্চ থেকে নেপালের বিরাটনগরে শুরু হবে সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব 16 সাথে অনুশীলন ক্যাম্প করতে জাতীয় দলও মিয়ানমারে যাচ্ছে। যেহেতু 16 টিম যাবে আর আমাদের স্যাররা ওরকম ভাবে ট্রেনিং করাইতেছে, আর ওখানেও আমাদের সিনিয়র প্লেয়াররা কিছু আছে, ওখানেও খেলবে এখানেও খেলবে। রানার আপ হয়েছিলাম, সেভাবেই খেলার চেষ্টা করব যাতে ভালো পর্যায়ে যাইতে পারি। সেমিফাইনাল অবশ্যই নিশ্চিত করব আমরা। মিয়ানমারের 27 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ফিলিপাইনের বিপক্ষে, 1 মার্চ হোস্টদের সাথে এবং 3 মার্চ চীনের মুখোমুখি হবে লাল সবুজরা। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ সংবাদ শিরোনামে। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠছে। আগুনের ঘটনায় 4টি ওয়ার্ড এখনো বন্ধ। চলার পথ কঠিন হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। আসতে শুরু করেছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ভালোবাসা। সাভারের সিআরপিতে নানা আয়োজন। এবং ইউরোপে ভালোবাসার প্রতীক সেতুতে আটকে রাখা তালা। বহু নদীর সেতুই হয়ে উঠেছে লাভলক ব্রিজ।